সুপ্রিয় দর্শক, ঢাকা টাইমসের নিয়মিত টক শো মিঠে করায় আমন্ত্রণ জানাচ্ছি। আমি মনির হোসেন। আপনারা জানেন, এই অনুষ্ঠানে আমরা দেশের রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি সহ চলমান ঘটনাবলী নিয়ে আলোচনা করে থাকি। এই আলোচনায় অংশ নেন দেশের বিশিষ্ট রাজনীতিবিদ থেকে শুরু করে সমাজের বিভিন্ন অংশের মানুষ। আজ আমরা আলোচনার জন্য বেছে নিয়েছি এমন একটি বিষয় যেটি গত বছর জুলাই আগস্টে যে গণ অভ্যুত্থান হয়েছে, যেটিকে কেউ কেউ বিপ্লব বলে, সেই বিপ্লবের পটভূমিতে তখনই একটি কথা উঠেছিল যে সেই বিপ্লবটি আমাদের দেশকে নতুন স্বাধীনতা দিয়েছে। তখন বিভিন্ন পক্ষ থেকে সমালোচনার মুখে সেই আলোচনাটি আর বেশি দূর এগোয়নি, কিন্তু আমরা অতি সম্প্রতি দেখতে পাচ্ছি সরকার সেই বিপ্লবে অথবা অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, তাদের ভাতার ব্যবস্থা করেছে। ঠিক মুক্তিযোদ্ধাদের যেভাবে ভাতা দেয়া হয় ঠিক সেইভাবে, এবং একই মন্ত্রণালয় থেকে অনেকটা মুক্তিযোদ্ধাদের মতোই মুক্তিযোদ্ধারা যে ভাতা পান সেটাই। তো এ কারণে আমাদের মনে হয়েছে যে এটি কি মুক্তিযুদ্ধকে, আমাদের যে মহান মুক্তিযুদ্ধ ৭১ সালের, সেটিকে এই ২০২৪ সালের জুলাই আগস্টের অভ্যুত্থানের সমান্তরাল নিয়ে গেল কিনা। এজন্যই আমরা আমাদের আলোচনার বিষয় ঠিক করেছি মুক্তিযুদ্ধ বনাম জুলাই বিপ্লব। এবং এই আলোচনায় যোগ দিচ্ছেন বীর মুক্তিযোদ্ধা, সাবেক সংসদ সদস্য, মেজর অবসরপ্রাপ্ত আক্তারুজ্জামান। আক্তার ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি ঢাকা টাইমসের এই টক শোতে। তো শুনছিলেন, শুরুতেই বলছিলাম যে সরকার মুক্তিযুদ্ধ এবং জুলাই বিপ্লবকে অনেকটা এক কাতারে করে ফেলার মতো একটি অবস্থা তৈরি করেছে। আমরা প্রথমে আপনার কাছ থেকে জানতে চাইব, মুক্তিযুদ্ধ এবং বিপ্লব অথবা গণ অভ্যুত্থানের মধ্যে পার্থক্য কি? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনার বিষয়টা উপস্থাপন করার জন্য। কিন্তু বিষয়টার মধ্যে আসলে আমি কোনো কন্ট্রাডিকশন দেখি না। মুক্তিযুদ্ধ বনাম জুলাই বিপ্লব, এই বিষয়টা আসলে এইভাবে পাশাপাশি হতে পারে না। জুলাই বিপ্লব তো মুক্তিযুদ্ধই। জুলাই বিপ্লব একটা মুক্তির জন্য আমরা আন্দোলন করেছি, সে জুলাই বিপ্লব হয়তো জুলাই মাসে হয়েছে, তাই জুলাই বিপ্লব করেছি। এটাও তো একটি মুক্তিযুদ্ধ। এখানে তো মুক্তিযুদ্ধের সঙ্গে কোনো সংঘাত নাই, এবং মুক্তিযুদ্ধের সঙ্গে কোনো বাই চেতনায় বলেন বা অবস্থায় বলেন। মুক্তিযুদ্ধটা আমরা করেছিলাম তখন পাকিস্তান হানাদার বাহিনীর কাছে দেশটাকে উদ্ধার করার জন্য, এবং দেশ উদ্ধারের যে আন্দোলন সেটাকে নাম দিয়েছিলাম মুক্তিযুদ্ধ। সেটা মুক্তিযুদ্ধ হয়েছে। তারপরে অনেকে স্বাধীনতা যুদ্ধ বলেছেন, সেভাবে হয়েছে, বাট আলটিমেটলি আমরা এটাকে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধা এই দুটি শব্দ আমরা এনে আমরা এটাকে মুক্তিযুদ্ধে দিয়েছি। কিন্তু পুরো জিনিসটা ছিল বাংলাদেশ স্বাধীনতার যুদ্ধ। বাংলাদেশ আমরা স্বাধীন করেছিলাম। মুক্তিটা তো আমরা আগেই বলে আসতেছি, গত 50 বছর ধরে বলে আসতেছি যে আমরা যে মুক্তির জন্য বাংলাদেশ করেছিলাম সেই মুক্তি আমরা এখনো পাই নাই। আমরা এখনো গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারি নাই, এখনো জনগণের মূল্যবোধ প্রতিষ্ঠা করতে পারি নাই, মানুষের সাধারণ মানুষের স্বার্থ আমরা নিশ্চিত করতে পারি নাই, আমরা একটা সুশৃঙ্খল দেশ বানাতে পারি নাই, আমরা দুর্নীতি দূর করতে পারি নাই, আমরা মানুষের কথা বলার অধিকার আমরা দিতে পারি নাই, আমরা গণতান্ত্রিক চেতনা মূল্যবোধ থেকে আমরা সরে গিয়েছিলাম। কাজে এটাও ছিল এক ধরনের পরাধীনতা, এটাও ছিল এক ধরনের আমাদের উপরে চাপিয়ে দেওয়া, মানুষের সাধারণ মানুষকে এক ধরনের চাপের মধ্যে রাখা। এবং যেই কারণে আজকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশটাকে তার কবজায় নিয়ে যেতে চেয়েছিলেন, এবং সে কবজায় নিয়ে যেতে চেয়েছিলেন বলেই এখন যে মুক্তিটা জুলাই মাসে হয়েছে সেটাও একটা মুক্তিযুদ্ধ হয়ে গেছে। কারণ একজনের কবজার হাত থেকে, একজনের কবজা থেকে দেশটাকে বের করে আনা হয়েছে। যদি তৎকালীন সময়ে যদি বা জুলাই বিপ্লবের আগে যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বিষয়গুলা এইভাবে তার এককভাবে চিন্তা না করতেন, বা বাংলাদেশের সবাইকে তার নিচে অধীনস্থ করার বা দাবিয়ে রাখার চেষ্টা না করতেন, তাহলে হয়তো এই কথাটা হতো না। কাজে আজকে আমি মনে করি জুলাই বিপ্লব মুক্তিযুদ্ধের মধ্যে কোন রকম সংঘাত নাই, এটা একই ধারাবাহিকতা। আমরা যে চেতনা নিয়ে মুক্তিযুদ্ধ করেছিলাম ৭১-এ, সেই চেতনায় চলমান হয়েছে। আপনি জানেন যে বিএনপি গত 15 বছর ধরে এক নাগাড়ে সংগ্রাম করে আসছিল এই সরকারের বিরুদ্ধে, গণতন্ত্রের জন্য, সুশাসনের জন্য, জনগণের ভোটাধিকার জন্য। তারই একটা সফল পরিসমাপ্তি হয়েছে যখন সাধারণ ছাত্ররা এসে অংশগ্রহণ করেছে। সাধারণ ছাত্ররা এখানে তারা অংশগ্রহণ করেছিল, তারা যখন জয়ের পরে তারা দেখলো যে না, এখানে একটা মজা পেয়ে গেছে, একটা মধু পেয়ে গেছে, তখন তারা এখানে আরেকটু লোভী হয়ে গেল। জুলাই বিপ্লবে যারা সফল হয়েছিল তাদেরকে আমরা দেখতে পাচ্ছি আজকে 7 মাসে 8 মাসের মাথায় এসে দেখলাম তাদের মধ্যে একটা ক্ষমতার লোভ চলে আসছে, এবং তারা সেই লোভটা সামলাতে পারতেছে না,
তারা বিভিন্নভাবে সেই লোভের বশবর্তী হয়ে যাচ্ছে। কাজেই মুক্তিযুদ্ধ যে লক্ষ্য নিয়ে আমরা এগিয়েছিলাম, সেই মুক্তিযুদ্ধ কিন্তু এখনো আমাদের অর্জিত হয় নাই। জুলাই বিপ্লবের পরেও কিন্তু আমরা মুক্তি এখনো পাই নাই। এখনো কিন্তু আমরা সারা বাংলাদেশ কিন্তু মুক্ত নই। আজকে দেখেন চাঁদাবাজি কিভাবে শুরু হয়েছে, আজকে দেখেন প্রশাসনের নৈরাজ্য কিভাবে শুরু হয়েছে। আপনি দেখেন দেশের প্রশাসন বলতে গেলে ভেঙে গেছে, অথচ কি বলবো, সরকার যা খুশি যেভাবে খুশি সেভাবে দেশ চালাচ্ছে, কারো মতামত দিচ্ছে না, কারো তোয়াক্কা করতেছে না। আপনি দেখেন আজকে আমি এই প্রসঙ্গে আমরা কথা বলতে চাই, আজকে দেখেন রোজার 2 দিন যাচ্ছে। বাণিজ্য মন্ত্রী গত সপ্তাহে বলেছিল, রোজার 3 দিন আগে বলেছিল যে আগামী 7 দিনের মধ্যে সবকিছুর দাম কমে আসবে। উনি আশ্বস্ত করতে পারেন, করেছিলেন। 7 দিনের পরে আজকে 3 দিন চলে গেছে, তিনি আজকে আবার বলেছেন 7 দিনের মধ্যে সবকিছু নিয়ন্ত্রণে চলে আসবে। এই যে হিপোক্রেসি, এই যে জাতিকে ধোঁকা দেওয়া, এই জাতিকে ফাঁকি দেওয়া, এটা তো জুলাই বিপ্লবের কারণে এই ধরনের মানুষ আজকে ক্ষমতায় বসতে পারছে। এখন জুলাই বিপ্লব আমাদের কাছে প্রশ্নবিদ্ধ করে ফেলছে যে আমরা যে মুক্তি চেয়েছিলাম, যে জুলাই বিপ্লব করেছিলাম, সেই জুলাই বিপ্লবটা কি আজকে সফল হবে না বিফল হয়ে যাবে। নাহলে এই ধরনের লোক কি করে রাষ্ট্রীয় ক্ষমতায় আসে? রাষ্ট্রীয় ক্ষমতা আসার তাদের তো কোনো যোগ্যতা নাই, কোনো সুযোগও ছিল না, কিন্তু তারা আজকে রাষ্ট্রীয় ক্ষমতায় এসে তারা বাণিজ্য মন্ত্রণালয়ে এসে জনগণের কোনো ভোগান্তি দূর করতে পারে না। কাজে আপনি যে বলছেন মুক্তিযুদ্ধ বনাম জুলাই বিপ্লব, এখানে বনামের প্রশ্ন না, মুক্তিযুদ্ধেরই একটা চলমান প্রক্রিয়া, চলমান অবস্থা হলো জুলাই বিপ্লব। বর্তমান অবস্থা জুলাই বিপ্লব। আজকে তো আমার মনে হয় যে আমাদের এখন আবার মার্চ বিপ্লব শুরু করতে হতে পারে, আবার হয়তো আগামী মাসে এপ্রিল বিপ্লব শুরু করতে হতে পারে, কারণ আমরা মুক্ত হইনি। এখনো আমাদের দেশের জনগণের কাছে শান্তি আসে নাই। এখনো মানুষের মধ্যে, এখন দেখেন বাজার অবস্থা কি, দেখেন, তারপরে অনিয়ম। একটি আক্তার ভাই, একটি হচ্ছে যে আমাদের যে সাধারণ প্রত্যাশা, যে অর্থনৈতিক মুক্তি, শোষণহীন সমাজ, এগুলি একটি প্রত্যাশা। আরেকটি ছিল স্বাধীনতা অর্জন। আপনারা যে মুক্তিযুদ্ধ করেছেন 1971 সালে, সেটি স্বাধীনতা অর্জনের জন্য, অর্জনটাই ছিল মূল লক্ষ্য, প্রধান লক্ষ্য। বাকি স্বপ্নগুলি, যে যদি আমরা স্বাধীন হই তাহলে আমাদের সেই স্বপ্ন, শোষণহীন সমাজ, বৈষম্যহীন সমাজ, সেগুলি পূরণ হবে। সেই স্বাধীনতার যুদ্ধের যে ব্যাপকতা আর জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান অথবা বিপ্লব বলি, তার ব্যাপকতা, আপনি একজন মুক্তিযোদ্ধা হিসেবে এই যে এখনকার অভ্যুত্থানে অংশগ্রহণকারী একজন বিপ্লবী অথবা মুক্তিযোদ্ধা, তারা নিজেরা দাবি করছে, দুইজনের মধ্যে কি একই রকমের মনে করেন আপনারা, যেই পরিস্থিতিতে, যেই প্রেক্ষাপটে যুদ্ধ করেছিলেন? আমি অনুরোধ করবো বিষয়টাকে আপনি এভাবে বনাম করতে যেন না, এটার সঙ্গে এটা কোনো সম্পর্ক নাই। মুক্তিযুদ্ধ আমরা স্বাধীন করেছিলাম আজকে 50 বছর আগে। দেশ হয়েছে এখন সেই দেশের মধ্যে যদি অপশাসন আসে, দেশে আমরা কি করেছি? আমরা 75-এ বিপ্লব হয়েছিল না, আমরা সিপাহী বিপ্লব তো নাম দিয়েছিলাম, সিপাহী জনতা বিপ্লব হয়েছিল 72 সনে। তখন তো বিপ্লব ছিল, তখন তো আমরা একটা বিপ্লব এনে বলেছিলাম যে নতুন বিপ্লব হয়েছে, আমরা বাকশাল দেশে কায়েম হয়েছিল, বাকশাল থেকে আমরা মুক্ত হয়েছি, তখন তো আমরা এই কথা বলছিলাম। তারপর 1990 সনে কি আরেকটা বিপ্লব হয় নাই? আমরা কি এরশাদ পতনের মাধ্যমে একটা বিপ্লব সংগঠিত করি নাই, বিপ্লব বলি নাই? এখন আবার শেখ হাসিনার পতনের জন্য জুলাই বিপ্লব হয়েছে। শেখ হাসিনার পতনে যে জুলাই বিপ্লব হয়েছে, অন্য কোনো কারণে তো জুলাই বিপ্লব হয় নাই। এবং তারা জুলাই বিপ্লব করেছে, আমি তাদের সঙ্গে একমত, এবং জুলাই বিপ্লব চেতনার সঙ্গে আমি একমত, মুক্তিযোদ্ধারা সবাই একমত, বাংলাদেশের বিএনপি নেতারা সবাই একমত। জুলাই বিপ্লবের সঙ্গে আমাদের কোনো বিদ্বেষ নাই, কোনো বিদ্রোহ নাই, কোনো বিরোধ নাই। জুলাই বিপ্লব বাংলাদেশের ঘটনা প্রবাহের একটা অবশ্যম্ভাবী প্রয়োজন ছিল। জুলাই বিপ্লব ছাড়া আজকে আমরা এই স্বৈরাচার হাসিনা সরকারের পতন সম্ভব ছিল না। আমরা পারি নাই, বিএনপি পারি নাই, রাজনৈতিক দলগুলো পারে নাই। সেই ছাত্র যুবকেরা, সাধারণ মানুষেরা, সবচেয়ে বেশি রাজপথের যে কর্মীরা, যে রাজপথে থাকে সবসময়, তারা যেভাবে নেমে আসছে, আমাদের হকার, আমাদের ওই যে টুকাই বলে যে রাস্তাঘাটে কাজ করে বেড়ায়, তারা যেভাবে বিপ্লবে আসছে, তাদের কিন্তু মূল্যায়ন করলেন না আপনারা। ছাত্র বলতেছেন, ছাত্র কজন মারা গেছে বলেন তো জুলাই বিপ্লবে? কোন এলাকায় কয়টা ছাত্র মারা গেছে? কোন ইউনিভার্সিটি কয়টা ছাত্র মারা গেছে? ঢাকা ইউনিভার্সিটি কয়টা ছেলে মারা গেছে? এই কথাটি বলতে চাইছিলাম যে শত ছেলে মারা গেছে, মেয়ে মারা গেছে, সাধারণ, যারা সাধারণ শ্রমিক, খেটে খাওয়া মানুষ, যারা রাস্তায় কাজ করত, যারা বিভিন্ন গাড়ির ওয়ার্কশপে কাজ করে, যারা রাস্তায় হকারি করত,
এই সমস্ত ছেলেগুলা স্বতঃস্ফূর্ত বিপ্লব এগিয়ে আসছে। আমাদের নিম্ন আয়ের লোকেরা আসছে, তাদেরকে মূল্যায়ন করেন নাই। আজকে দেখেন না যাদেরকে আপনারা দিচ্ছেন, এখনো যে সমস্ত ছেলেরা প্রধান উপদেষ্টার ঘরের সামনে অফিসে বসে থাকে, তাদের সাহায্যের জন্য তো কষ্ট লাগে, দুঃখ লাগে যে আজকে বিপ্লব, জুলাই বিপ্লবে যারা আহত নিহত হয়েছে তাদেরকে সাহায্য চাইতে হয়, তাদেরকে আজকে এসে প্রধান উপদেষ্টা অফিসে ধর্ণা দিতে হয়। এটা তো আমাদের লজ্জা। এই জুলাই বিপ্লব শুধু ছাত্র একাই করে নাই, এই জুলাই বিপ্লব বাংলাদেশের আপামর জনগণ সবাই করেছে। ব্যক্তিগতভাবে আমি বৃদ্ধ ছিলাম, আমার পক্ষে রাস্তায় নামা সম্ভব হয় নাই, কিন্তু আমরা তো এটা বিরোধিতা করিনি। আমরা তো কথায় বার্তায়, আমাদের আলোচনায়, আমাদের কর্মীদের, আমাদের ছেলে মেয়ে, নাতি নাতনি সবাই কিন্তু আমরা এই জুলাই বিপ্লবে অংশগ্রহণ করতে বলেছি। সবাই গিয়েছে, তাদেরকে পাঠিয়েছি, আমাদের অর্থ দিয়ে, বৃত্ত দিয়ে, বুদ্ধি দিয়ে সাহায্য করেছি। কিন্তু আমাদের পক্ষে তো এখন আগে স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নামা সম্ভব না। এখন তো আমাকে যদি বলে যে রাস্তায় মিছিল করেন, আমার পক্ষে সম্ভব না। কিন্তু আমার মিছিল ছাড়া যা কিছু করার দরকার আমি করতে পারবো। কারণ আজকে মুক্তিযুদ্ধ বনাম জুলাই বিপ্লব নয়। জুলাই বিপ্লবটা ছিল অবশ্যম্ভাবী স্বৈরাচার শেখ হাসিনাকে বিতাড়িত করার জন্য, পতনের জন্য জুলাই বিপ্লবের কোনো বিকল্প ছিল না। এবং জুলাই বিপ্লবের সঙ্গে বাংলাদেশে কোটি কোটি মানুষ একাত্মতা বোধ করেছে বলেই সফল হয়েছে। এবং এখানে যারা আহত নিহত হয়েছে আমি তাদেরকে সম্মান জানাই, শ্রদ্ধা জানাই, আত্মার মাগফিরাত কামনা করি। দুঃখ হলো যারা আহত নিহত হয়েছে তাদের প্রতি সুবিচার করা হচ্ছে না, তাদেরকে নিয়ে রাজনীতি করা হচ্ছে, তাদেরকে নিয়ে বিভিন্নভাবে, যে আপনি বললেন যে ভাতা দেওয়া হচ্ছে, এই ভাতা দেওয়ার নামেও যারা প্রকৃত তারা পাচ্ছে কিনা দেখা উচিত। আর এখানে মুক্তিযুদ্ধের সঙ্গে তুলনা করা দরকার ছিল না। তো তারা ভাতা দিতে পারতো, এখানে কিছু না কিছু আলাদাভাবেই দিতে পারতো। হ্যাঁ, দেওয়া উচিত ছিল। এখানে কিছু না কিছু প্রার্থী কিছু বিষয়কে বিতর্কিত করতে চায়। আপনি জানেন জুলাই বিপ্লবের মাধ্যমে আরেকটি নতুন শক্তির উত্থান হয়েছে বাংলাদেশে, এটা অস্বীকার করতে পারবেন? সেটি হলো স্বাধীনতা বিরোধী শক্তি, যারা ৭১-এ মুক্তিযুদ্ধের সরাসরি বিরোধিতা করেছিল। সকল আমি সেই প্রসঙ্গটাই আরো একটু আমি প্রশ্নটাই এভাবে যদি করি, যারা ৭১-এ পরাজিত হয়েছিল তারা জুলাই বিপ্লবের সুযোগে তারা হঠাৎ করে লাভ দিয়ে মাঠে চলে আসছে। তারা মনে করছে জুলাই বিপ্লব তারা মুক্তিযুদ্ধের বিকল্প তৈরি করার চেষ্টা করছে। আমি ঠিক আসলে সেটাই বলছিলাম যে মুক্তিযুদ্ধের বিকল্প কিনা আসলে এই বিপ্লবটি অথবা গণ অভ্যুত্থান মুক্তিযুদ্ধের, আমাদের স্বাধীনতা যুদ্ধের বিকল্প হতে পারে কিনা, যেটি আমরা কথাবার্তা শুনছি। এটা তো প্রশ্নই ওঠে না। আর যদি সাহস থাকে তাহলে বলুক তারা যে মুক্তিযুদ্ধের বিকল্প তারা, দেখি কদিন তারা বাংলাদেশের টিকে, কতদিন টিকে, কত ঘন্টা টিকে, দেখি না। তারা আসলে ঘোষণা দেখ যে এই শক্তিটা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে শক্তি, এই মুক্তিযুদ্ধ বনাম বলুক আজকে, দেখি। আমি বনাম না বলে বিকল্পই তারা বিকল্প হিসেবে দাঁড় করাতে চাচ্ছে কিনা সেটি বিকল্প হিসেবে বলুক না, তারা একবার বলুক না যে আমরা এরা এই স্বাধীনতা বিরোধীরা বা এরা মুক্তিযুদ্ধ। হ্যাঁ, এটা ঠিক। এখানে জামাত ইসলাম বলেন বা অন্যান্য রাজনৈতিক দল বলেন, এবি পার্টি বলেন বা ছাত্র শিবির বলেন, তারা সরাসরি মুক্তিযুদ্ধের বিরোধী ছিল। এবি পার্টি মুক্তিযুদ্ধের বিরোধী ছিল না, তারা মাত্র নতুন হয়েছে। বাট অনেক মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি এই জুলাই বিপ্লবের তারা আওয়ামী লীগের পতনের সুযোগে তারা মাথা চালাতে হচ্ছে। এতে আমাদের কোনো আপত্তি নাই। হতে পারে 50 বছরের আগের এই ঘানি টেনে তো লাভ নাই। তারা নতুন ভাবে বাংলাদেশের এখানে রাজনীতি করতেই পারে, রাজনীতিতে তারা অংশগ্রহণ করতেই পারে, তারা জুলাই বিপ্লবে অংশগ্রহণ করতেই পারে এবং হাসিনা বিরোধী আন্দোলনে তারা বলিষ্ঠ ভূমিকা রাখতেই পারে। এতে কোনো অন্যায় কিছু না, তো আমি স্বাগতম জানাবো দেখে। কিন্তু তারা যদি বলে তারা মুক্তিযুদ্ধের বিকল্প, এটা যদি ওরা বলুক, আমি জানি না, আমি এর মধ্যে শুনি নাই কেউ বলেছে, কিন্তু ভাবের সামনে কি বলছি আমি জানা নাই। আপনি ভাবের সামনে তারা বলুক না, এরা ঘোষণা দেখ যে এরা মুক্তিযুদ্ধের বিকল্প। এই বাংলাদেশের মাটিতে মুক্তিযুদ্ধের বিকল্প কোন শক্তি টিকে থাকতে পারবে না। দরকার বলে মুক্তিযুদ্ধরা আরেকটা মুক্তিযুদ্ধ করবে, দরকার বলে মুক্তিযুদ্ধ আরেকটা জুলাই বিপ্লব করবে, দরকার বলে মুক্তিযুদ্ধরা আবার নতুন করে বিপ্লব করবে স্বাধীনতা বিরোধীদের জন্য। যারা ৭১-এ মুক্তিযুদ্ধে বিরোধিতা করেছিল তাদেরকে বাংলাদেশের রাজনীতি করতে দিতে আমার কোনো ব্যক্তিগত আপত্তি নাই, আমি আগেও বলেছি এখনো বলছি। কিন্তু তারা যদি মনে করে তারা মুক্তিযুদ্ধের বিপক্ষে ওই চাপটা উল্টাতে চায় এবং তারা বলতে চায় মুক্তিযুদ্ধ করা ভুল ছিল, তাহলে আমরা ওদের সঙ্গে লড়বো, প্রাণ দিয়ে জীবন দিয়ে লড়বো। লড়বো না, অবশ্যই তাদেরকে পরাজিতও করবো। প্রকাশ্যে তারা অনেক কিছু না বললেও তাদের কর্মকাণ্ড যেরকমটি দেখা যাচ্ছে যে এই বিপ্লবের পর, জুলাই বিপ্লবের পর তারা বলছে এটি সেকেন্ড রিপাবলিক করতে হবে। প্রথম রিপাবলিক কিন্তু তারা বলছে 47 সালকে, 71 সাল মাঝখানে
আমরা নতুন যে স্বাধীনতা অর্জন করলাম, সেটা স্বাধীনতা অর্জন করেছি কিন্তু সেকেন্ড রিপাবলিক নয়। সেকেন্ড রিপাবলিক কি তারা বলছে 2024 সালের এই বিপ্লবকে। এর মাধ্যমেই কি আমাদের স্বাধীনতা যুদ্ধ, মুক্তিযুদ্ধ, একে একটু ডাউন প্লে করার সুর শোনা যায় না? অথবা আমাদের নতুন সংবিধান হবে যখন বলে, আপনি যে কথা তো স্পষ্ট করে বলছেন, এই কথাটা ওরাও তো স্পষ্ট করে বলে না। ওরা তো বলে না যে 47-এর প্রথম রিপাবলিক, তারা বলে না, তারা তো এটা বলে না। এটা আপনারা আভাস ইঙ্গিতে বলে আমাদের মুখ দিয়ে তাদের বিরুদ্ধে কথা বলাতে চান কেন? তারা বলুক না, তারা বলুক সেকেন্ড রিভলিউশন কি, কবে, রাষ্ট্র কি, তারা বলুক, তারা বলুক প্রথম কোনটা, দ্বিতীয় কোন, তারা বলুক, তারপরে আমরা জবাব দিব। এর আগে আমার বলার দরকারটা কি? তারা কোনটা কি মনে করে? কেউ প্রত্যাশা করতে পারে, কেউ বলতে পারে যে কি বলে অন্ধ ছেলের নাম কালালু, কি বলে পদ্মলোচন, বুঝে না, অন্ধ ছেলের নাম পদ্মলোচন বলতেই পারে, পদ্মলোচন নাম রাখতেই পারে, বুঝে না, কালা ছেলেকে ধলা মিয়া বলতেই পারে, এতে তো আমার কোনো আপত্তি নাই, যে বলো। কিন্তু তারা মুক্তিযুদ্ধকে অস্বীকার করার মতো দুঃসাহস তারা দেখাক। তারা মুক্তিযুদ্ধ হয় না এই কথাটা তারা বলুক, মুক্তিযুদ্ধ করাটা ভুল ছিল এই কথাটা তারা বলুক। আমি তারা বলতেছি তো, তারা তো বলে নাই। আমি তো গতকালকে পরশুদিনে ইয়াও দেখলাম যে বৈষম্য ছাত্র আন্দোলনের ছেলেরা যে নতুন রাজনীতি দল করছে, ভালো কথা, তারা অভিনন্দন জানিয়েছি, তাদের প্রত্যাশা আছে, তারা বলতেই পারে, তার ইনকালাব জিন্দাবাদ দিতেই পারে, অসুবিধা কি আছে? ইনকালাব মানে পরিবর্তন, পরিবর্তন বিপ্লব জিন্দাবাদ হইতেই পারে, এটা সারাদিন হয়েছে, এটা যাদের প্রত্যাশা। আমার তো কিছু নাই, আমার তার প্রত্যাশা তো আমার প্রত্যাশা, সে তো আমার প্রত্যাশা অস্বীকার করে নাই। সে তো বলে নাই যে আমি মুক্তিযোদ্ধা থেকে বাংলাদেশে স্বীকার করি না, এই কথা সে বলে নাই। তারা বলছে আমরা সেকেন্ড রিভলিউশন করব, আমরা ওই কি বলে বিভিন্ন তাদের থাকতেই পারে, এটা কার না থাকে বলেন? আমারও তো মনে হয় যে আমি সারাদিন রাত নামাজ পড়ি, রোজারাই কেন? আমি বেহেশতে যাওয়া প্রত্যাশা। আমি বেহেশতে যেতে পারবো কি পারবো না এটা কি আমি একবারও জানি, একবারও বলতে পারি? কিন্তু আমি তো প্রতিদিন নামাজ, রোজা, হজ, জাকাত সব কিছু করতেছি অত্যন্ত প্রত্যাশা নিয়ে। আল্লাহর কাছে আমি সারাদিন কান্নাকাটি করতেছি, আল্লাহ আমাকে তুমি বেহেশত দিও, বেহেশত দিও। আল্লাহর কাছে তো আমি অন্য কিছু চাই না। আল্লাহর কাছে বেহেশত চাই, আমি কি বেহেশতের এক্সপিরিয়েন্স পেয়েছি কখনো? নিশ্চয়তা পেয়েছি? কাজে আজকে আপনি যাদেরকে বলতেছেন তাদেরকে বলতে দেন না, তাদেরকে বলতে দেন, তারা পরিষ্কার ঘোষণা দেখ, তারপর দেখা যাবে দেশে মুক্তিযোদ্ধারা মরে গেছে না বেঁচে আছে এখনো, দেখা যাবে। মুক্তিযুদ্ধের বিরোধী কোনো বক্তব্য তাদের দেওয়ার সাহস থাকলে দেখ না। আমি তো এখন না, বিপ্লবের সময় বলেছি যে মুক্তিযুদ্ধের কোটা বন্ধ করা যাবে না, এটা আমি জুলাই মাসে বলেছি। মুক্তিযুদ্ধের কোটা বন্ধ করতে দেবো না, হ্যাঁ কোটা কমাইতে পারো, আমি যদি অবৈধ যারা মুক্তিযোদ্ধা ভুয়া মুক্তিযুদ্ধ তাদেরকে তুমি সাজা দাও, বাদ দাও, এটা বলেছি। কিন্তু জুলাই মাসে আমি বলেছি, আগস্ট মাসেও আমি বলেছি যে ঠিক আছে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ, তার কোটা বন্ধ করো তুমি কে? তুমি চাইতে পারো কিন্তু কোটা বন্ধ করা। আমরা গতকালই দেখেছি আরেকটি কোটা। এখন জুলাই বিপ্লবে যারা আহত নিহত হয়েছে, আমি মনে করি মুক্তিযুদ্ধের থেকেও তাদের বেশি ভাতা দেওয়া দরকার, কারণ তারা একটা পরিবর্তন আনতে পেরেছে, তারা বুকে রক্ত দিয়ে দেশ পরিবর্তন এনেছে। আমি তাদেরকে আরো অনেক বেশি ভাতা সুযোগ সুবিধা দেওয়া উচিত মনে করি। কিন্তু দুঃখের সঙ্গে হচ্ছে এই জুলাই বিপ্লবের সরকার সেটা করতে 7 মাস ব্যর্থ হয়েছে। এটা তাদের প্রথম কাজ ছিল। হয়তো 10টা 5টা 20টা ভুল হলে হয়তো 3000 জায়গায় 5000 হইতো, 2000 নয় ভুল হইতো, হয়তো। কিন্তু আজকে তো কষ্ট থাকতো না কেউ, একজন লোক বাদ পড়ছে, একটা লোক বাদ দিতে গিয়ে বাদ না দিয়ে 10টা লোককে বেশি দিতেন, সমস্যা কোথায় ছিল? সমস্যাটা কোথায়? এটাকে আপনার বাপের টাকা দিবেন? সরকারের বাপের টাকা দিবে? এই সরকার আসতে পারতো, ক্ষমতায় আসতে পারতো যদি এই ছেলেগুলা আত্মহতি না দিত, জীবন না দিত, পারতো? তাহলে আপনি গনতেছেন কেন? পাখির মতো গনতেছেন কজন মূল্য কজন মূল্য না, লজ্জাজনক, দুঃখজনক। আপনি কেন সরকার পারলেন না ঘোষণা দিতে যে এরা জুলাই বিপ্লবে নিহত হয়েছে, আহত হয়েছে, পঙ্গু হয়েছে, এর দিকে দেওয়া হলো? ঘরে ঘরে যান আপনি। আমি আশা করছিলাম যে সরকার প্রধান নিজে ঘরে ঘরে গিয়ে দিয়ে আসবে টাকাটা, এখানে ওই টেলিভিশন শো করার জন্য না। কিন্তু সেটা কেন পারলেন না? আর মুক্তিযুদ্ধ বনাম আনতেছে, মুক্তিযুদ্ধের বিকল্প আনতেছেন, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় দিয়েছেন, কেন আপনি একটা মন্ত্রণালয় করতে পারলেন না? কেন জুলাই বিপ্লব মন্ত্রণালয় করেন না? আজকে না করছিল কে? হু হ্যাজ স্টপড ইউ? জুলাই বিপ্লব একটা উত্তর, একটা স্পিরিট, জুলাই বিপ্লবকে ধারণ করার জন্য আপনি একটা মন্ত্রণালয় করতেন। জুলাই বিপ্লবের সমস্ত কিছু ধরে রাখার জন্য আপনি একটা আলাদা মন্ত্রণালয় করলে অন্যায় কি ছিল, ক্ষতি কি ছিল? আপনি নাহিদকে দিতেন দায়িত্ব,
আপনি এই যে আজকে আমাদের মাহফুজ আছে মন্ত্রী, তাকে বানায় দেন জুলাই বিপ্লব মন্ত্রণালয়। আমেরিকাতে হয়েছে না, এলন মাস্ককে দিয়েছে না সরকারের রিফর্ম করার জন্য, সরকারের কর্মচারীদেরকে দেওয়ার জন্য। এরকম জুলাই বিপ্লব একটা মন্ত্রণালয় করতে পারতেন আপনি। মন্ত্রণালয় করে সেখান থেকে সমস্ত জুলাই বিপ্লবের সকল চেতনা, জুলাই বিপ্লবের যা ইচ্ছা ছিল মানুষের, পথ ছিল, মানুষ যা চেয়েছিল, যারা যেখানে আহত নিহত হয়েছে, এখানে আহত নিহত না, কত মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, দোকানপাট লুট হয়ে গেছে, পুড়ে গেছে, আগুন দিয়ে পুরানো হয়েছে, পুলিশের গুলিতে শুধু মানুষ মারা যায় নাই, তাদের তো অন্য ক্ষতি হয়েছে। কেন আপনি সেই জুলাই বিপ্লবের সেই চেতনা ধরে কেন দিলেন না? আপনি দুইটা লোক বেশি দিতেন, অন্যায় কি হতো? কিন্তু আজকে দুইটা লোক না দিয়ে যেভাবে ছেলেগুলাকে রাস্তায় নামে নিয়ে আসছেন, লজ্জা করে না? আপনি বলছিলেন যে আলাদা মন্ত্রণালয় করা উচিত ছিল, কিন্তু আলাদা মন্ত্রণালয় না করে মুক্তিযুদ্ধ বিষয়ক যে মন্ত্রণালয় আছে সেখান থেকেই তো তাদেরকে দেওয়া হচ্ছে। তো এটি কি মুক্তিযুদ্ধ এবং জুলাই বিপ্লবকে সমান্তরাল অবস্থানে নেওয়ার জন্য? সেখান থেকে দেওয়া হয়েছে কোনো কিছু হয়নি। বরং আমি মনে করি মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের প্রয়োজনীয়তাকে আরো বেশি সাব্যস্ত করা হলো, আরো বেশি টেকসই করা হলো। মুক্তিযুদ্ধ থেকে যে ভাতাটা দেওয়া হয়েছিল সেটাকে তারা ধারণ করছে, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়কেই তারা রাইট মনে করেছে যে বিপ্লবের জন্য, দেশের জন্য যারা নিহত হয়, আহত হয়, তাদেরকে মূল্যায়ন করার প্রকৃত জায়গায় মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়। এটা ভালো, এটাকে ভালো মনে করি। কিন্তু আমি মনে করি যে যদি তারা একটা মন্ত্রণালয় করতেন তাহলে আজকে তো প্রশ্ন আসতো না, তাহলে আজকে তো এই কন্ট্রোভার্সি উঠতো না, তাহলে যদি আরো সুন্দর হতো এবং সেই জুলাই বিপ্লবে অনেক জুলাই বিপ্লবের ছেলেরা কাজ করতে পারতো। যেমন আমি আপনাদেরকে দেখেন, এগুলো কি বলবো যে আসলে অদূর্ব সরকার হলে যা হয়, এই সরকার তো একটা মানে নন ফাংশনাল গভর্নমেন্ট। এমন একটা মন্ত্রী নাই যে মন্ত্রীকে বলেন যে একটু উপদেষ্টা, যে উপদেষ্টা পারফর্ম করতে বসে আপনার এনি একজনকে দেখান। কাজেই এখানে মুক্তিযুদ্ধের সঙ্গে জুলাই বিপ্লবের কোনো সংঘাত নাই, কোনো সংঘর্ষ নাই। মুক্তিযুদ্ধের চলমান প্রক্রিয়ায়, চলমান অবস্থায় জুলাই বিপ্লব, এবং জুলাই বিপ্লবের পরে আবার বিপ্লব আসবে। মনে করেন বিপ্লবের শেষ হয়ে গেছে, আবার বিপ্লব আসবে। যেভাবে এই সরকার অনির্দিষ্টকালের জন্য ক্ষমতায় বসে আছে উদ্দেশ্যবিহীন ভাবে, কোনো কর্মকাণ্ড ছাড়া, এই সরকারের পতনও একটা বিপ্লবের মাধ্যমে হবে। আমি সেই প্রশ্নটিতে যেতে চাইছিলাম, তবে এর আগে আরেকটি বিষয় একটু পরিষ্কার হয়ে নেই। সেটি হচ্ছে যে আপনি বলছিলেন যে আপনি জুলাই আগস্টেই বলেছিলেন যে মুক্তিযোদ্ধাদের যে কোটা সেটি কমানো যেতে পারে কিন্তু বাতিল করা যাবে না। এখন আমরা দেখছি যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে সেই কোটাতে এই জুলাই বিপ্লবে যারা আহত, শহীদ হয়েছে, পঙ্গু হয়েছে তাদের এবং তাদের পরিবারের সন্তানদের অন্তর্ভুক্ত করা হয়েছে সেই মুক্তিযুদ্ধ কোটায়, মুক্তিযোদ্ধা কোটায়। এটি আলাদা না করে একসাথে মুক্তিযোদ্ধাদের সাথে কোটাতে অন্তর্ভুক্ত করে ফেলা, এটিকে আপনি কিভাবে দেখেন? শিক্ষা মন্ত্রণালয়টা এমন একটা অথর্ব লোকদের হাতে পড়েছে। শিক্ষামন্ত্রী নিজে একজন বৃদ্ধ শিক্ষক, সম্মান করি, শ্রদ্ধা করি, কিন্তু উনি গুড ফর নাথিং। উনি সেমিনারে ভালো বক্তৃতা দিতে পারেন, উনি তো তার তো কোনো কেরিয়ার আমাকে দেখিনি, ভালো কিছু পড়াশোনা কিছু করেছেন। আর সচিব যাকে বানিয়েছেন কি সিদ্দিকী, কদিন আগেও দেখতাম যে ও দীপুর অফিসে সারাদিন বসে থাকতো। দীপুর অফিসে ছিল একটা, পাশে একটা অফিস ছিল ওই এনার্জি মিনিস্টার, তার পাশে একটা জয়েন্ট সেক্রেটারি ছিল, জয়েন্ট সেক্রেটারি ওই রিনিউয়েবল এনার্জি দেখতো। সারাদিন দেখতাম ওই বসে বসে ওই ডেলি ভাতা, ডেলি ভিত্তিতে চাকরি করতো। মানে তাকে আপনি বানাই দিচ্ছেন আপনি কি সচিব? শিক্ষা সচিব। যার এতটুকু আত্মসম্মান নাই, যেটা জয়েন্ট সেক্রেটারি অফিসে বৈশা, একটা চেয়ার টেবিল নাই, এটা কোন সুপার মধ্যে বৈশা, সে বসে বসে তার ওই ওর ড্রাফটিং করে দেয় জয়েন্ট সেক্রেটারি। জয়েন্ট সেক্রেটারি ড্রাফটিং করে দেয়, তার চিঠিগুলো লিখে দেয় টেকনিক্যাল মধ্যে। তাকে বানাইছেন আপনি শিক্ষা সচিব। বলেন, তাও সিনিয়র শিক্ষা সচিব, সিনিয়র সচিব। এই সমস্ত লোক দিকে দিয়ে শিক্ষার তো 12টা বাজিয়ে দিয়েছেন। এরা তো হিপোক্রেট, এরা শুধু সুযোগ সন্ধানী, এরা শুধু সুরসুরি দিয়ে সংঘাত সৃষ্টি করাতে পারে, এরা অপ্রয়োজনীয় সংঘাত সৃষ্টি করে যাচ্ছে। আজকে বই দিতে পারে না, শিক্ষার নামে নাই, সারা স্কুল কলেজগুলো লেখাপড়া নাই, কোনো একটা স্কুলে পড়াশোনা হচ্ছে না। ঢাকা শহরে হাতে গোনা কিছু স্কুল ছাড়া
এবং সেনাবাহিনীর সেনানিবাসে কত স্কুল কলেজ ছাড়া বাকি কোথাও বাংলাদেশে পড়াশোনা হচ্ছে না। গ্রামে গঞ্জে গিয়ে দেখেন কোনো পড়াশোনা হচ্ছে না, ছেলেরা যা খুশি তা করতেছে, স্কুলে আসলে আসলো, না আসলে নাই, মাস্টাররা কিছু বললে তাদের না প্রশাসন করে, মিছিল করে, বলেন কি করবেন? তারপর টিওনোকে ডিসিকে বানায় দিয়েছেন ওই সভাপতি, সে শত শত স্কুলের সভাপতি, হাজার হাজার স্কুলের সভাপতি, সে জানেও না কি করতে হবে। তার স্কুলে টাকা পয়সা দরকার, সাহায্য দরকার, একটা স্কুল চলে কিভাবে তারা জানেও না। ছাত্রদের বেতন দিয়ে স্কুল চলে? মানুষের কাছ থেকে সাহায্য সহযোগিতা না। এই যে মাদ্রাসাগুলো কিভাবে চলে? সাহায্য চলে। মাদ্রাসার জন্য দেখেন হুজুরা কিভাবে ঘরে ঘরে ঘুরে জাকাত ফান্ডে সংগ্রহ করে। স্কুল তো একই অবস্থা, মানুষের সাহায্যে স্কুল চলে, ছেলে মেয়েদের বেতন স্কুল চলে। সেখানে টিওনোকে বানিয়ে দিয়েছেন স্কুলের সভাপতি, সে এখানে আবার ডেলি মিষ্টি খায়। টিচাররা যখনই আসে তাকে আঙ্গুর কমলা নিয়ে আসে। কোথাও বিজিতে গেলে আরে বাপরে রাজকীয় হাল, বিজিতে গেলে কি অবস্থা। আর ডিজি সাহেব তো মনে হয় আরো রাজা। এইভাবে দেশটাকে সর্বনাশ করে ফেলতেছে, এইভাবে দেশটাকে জুলাই বিপ্লবটাকে ধ্বংস করে ফেলতেছে। এরা আমার উদ্দেশ্য প্রণোদিত। এখানে মনে হয় কোনো একটা প্ল্যান হচ্ছে, স্বাধীনতা বিরোধীরা চাচ্ছে যে আরেকটা সংঘাত সৃষ্টি করে দিয়ে এখানে তারা তাদের নিরঙ্কুশ জয় নিয়ে আসছে। আমার মনে হয় আপনি যে কথাটা বলতে চাচ্ছেন যে আসলে মুক্তিযুদ্ধেই, এর কোনো বনাম নাই। আর জুলাই বিপ্লবী, এরও কোনো বনাম নাই। পরিপূরক, সম্পূরক, এবং একটি পরে আসবেই। মুক্তিযুদ্ধ আসছে, জুলাই বিপ্লব পরে আবার মুক্তিযুদ্ধ আসতে পারে, আবার আরেকটা বিপ্লব আসতে পারে, হয়তো জুলাই মাসে না হয় অন্য মাসে আসতে পারে। এবং এখানে দেখেন বিজয়টা হয়েছে আগস্ট মাসে, কিন্তু আপনি কিন্তু ইচ্ছে করে এটাকে আগস্টের বিপ্লব না বলে বলছেন জুলাইয়ের বিপ্লব, কিন্তু শুরু হয়েছে জুন মাস থেকে। তাহলে জুন বিপ্লব বললেন না কেন? আমরা তো প্রথম কথা বলছি জুন মাসে, যখন হাইকোর্ট থেকে রায় হয়েছে তখন থেকে। তাহলে জুন বিপ্লব বলেন না কেন? এখানেও কিছু ডালমে কালা হয়। জুলাই বিপ্লবের নামকরণের পিছনেও আপনি অগাস্টকে অ্যাভয়েড করার চেষ্টা করেছেন, কিন্তু পতনটা হয়েছে অগাস্ট মাসে, মহরম মাসে। কাজে এগুলোর অনেক কিছু বিষয়বস্তু আছে যেটা আগামী দিনে সেই প্রশ্নগুলো আসবে এবং মানুষ জবাব খুঁজবে। কাজে আমি মনে করি মুক্তিযুদ্ধ বিরোধী না জুলাই বিপ্লব, এবং জুলাই বিপ্লব সম্পূরক এবং একজনের পরিপূরক। আর এই ভাতা আরো আগে দেওয়া হচ্ছিল, অনেক আগে দেওয়া হচ্ছিল, এবং এটা আরো স্বচ্ছভাবে দেওয়া হচ্ছিল, এবং প্রতিটি ছেলে মেয়ে যেন যারা আহত নিহত হয়েছে তারা যেন ভাতা পায়, দরকার পড়লে বেশি পাক, কিন্তু একজন যেন বাদ না পড়ে। এবং আমি আজকে আবার দাবি করবো দরকার পড়লে এটা জুলাই বিপ্লব মন্ত্রণালয় করা হোক, সেই মন্ত্রণালয় করে জুলাই বিপ্লবের যা কিছু করণীয় আছে সেই দায়িত্ব তাদেরকে দেওয়া হোক, তারা সেভাবে সরকারি ভাবে কাজটা করুক। কিন্তু আপনি যেটা বলছিলেন যে এই সরকার চারিদিকেই ব্যর্থ হচ্ছে, শিক্ষাঙ্গন বলি, দ্রব্যমূল্য বলি, আপনি নিজে আইন শৃঙ্খলা বলছেন, সবকিছুতেই যদি ব্যর্থ হয়ে থাকে তাহলে তো জুলাই বিপ্লবের চেতনার ধারে কাছেও নাই আপনিই বলছেন। এই সরকার তাহলে কিভাবে একটি নির্বাচন পরিচালনা করবে, তাও সকলের অংশগ্রহণে নিরপেক্ষ নির্বাচন এই সরকারের পক্ষে কিভাবে সম্ভব? সম্ভব না বলে তো সে নির্বাচনটাকে কি বলে পাশ কাটে যাচ্ছে। এই সরকার জানে সে নির্বাচন করাতে পারবে না। এই সরকার জানে নির্বাচন ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে দেশে আইন শৃঙ্খলা তার নিয়ন্ত্রণে থাকবে না। এই সরকার ভালো করে জানে এই সরকার, ডক্টর ইউনূস সাহেবের সরকার কোনো অবস্থায় নির্বাচন করাতে পারবে না। এখন হয় উনি স্পষ্ট করে বললেন না, আমরা বারবার বলে আসতেছি, সেই অগাস্ট মাসে বলে আসতেছি, প্রথম শপথ নেওয়ার দিনে বলেছি আপনি নির্দিষ্ট করে দেন, আপনি 5 বছর থাকবেন, এটা বলে দেন। আমরা বলেছি, আপত্তি ছিল না। কিন্তু এখন এখানে এসে আপনি কি বলবেন? ইতিমধ্যে আপনি বলে দিয়েছেন ডিসেম্বর মাসে পরে আপনি চলে যাবেন আপনার নিজের কাজে। আমার মনে হয় ভদ্রলোকের কথা থাকবে, উনি কথা রাখবেন। উনি কিন্তু স্পষ্ট বলে দিয়েছেন ডিসেম্বরের পরে উনি ওনার কাজে ফেরত চলে যাবেন। তার মানে ডিসেম্বর পর্যন্ত উনি থাকবেন, ডিসেম্বরের পরে থাকার কোনো নৈতিক অধিকার নাই এবং থাকবেও না। এবং মনে হয় একজন জেন্টলম্যানের এই কথা বলার পরে আর থাকা উচিত না। কাজে উনি সেটা কি করবেন ডিসেম্বরের পরে, কিভাবে যাবেন, কার কাছে ক্ষমতা দিয়ে যাবেন, নাকি আবার মানে কি বলে শেখ হাসিনার মতো নির্লজ্জের মতো থেকে যাবেন যাতে বাধ্য করে বিতাড়িত করতে হয়। কারণ শেখ হাসিনাকে আমরা একই কথা বলেছিলাম, শেখ হাসিনাকে আমরা নির্বাচনের মাধ্যমে কথা বলেছিলাম, শেখ হাসিনাকেও 24 নির্বাচনে বলেছিলাম আপনি নির্বাচন করেন না, সুষ্ঠু নির্বাচন করার চ্যালেঞ্জ দিয়েছিলাম, কিন্তু শুনে নাই, পতন হয়েছে। আজকে ভদ্রলোক উনি আসছেন আমাদের একজন নোবেল বিজয়ী, ওনাকে আমরা সম্মান শ্রদ্ধার সঙ্গে বলছি। উনি বলেছেন ডিসেম্বরের পরে উনি চলে যাবেন, আমি আশা করি উনি চলে যাবেন, কারণ উনি বলেছেন যখন কথাটা, এই কথাটা উনি গুরুত্ব দিবেন এবং কথা রাখবেন। কথাটা অলরেডি সবার কাছে
প্রকাশিত হয়েছে এবং উনি নিজের মুখে বলেছেন। কাজেই উনি চলে গেলে কি হবে না হবে সেটা মনে হয় ভেবে লাভ নেই। শেখ হাসিনা ভেবে কি হয়েছে হাসিনা, কাজে উনি চলে গেলে কি হবে সেটা ভাবার দরকার নেই। উনি চলে যাক, দায়িত্ব কে নিবে না নিবে সেটাও তৈরি হয়ে যাবে, সেটাও তৈরি হওয়ার জন্য কোনো সমস্যার সমাধান নাই। কিন্তু উনাকে উনি যেন বাধ্য না হন, উনি যেভাবে আগাচ্ছেন তাতে অতি তাড়াতাড়ি উনি বাধ্য হবেন ক্ষমতা ছাড়তে। এই ছেলেদের শক্তিগুলা তো রাজনীতি হয়ে গেছে, রাজনৈতিক দল হয়ে গেছে। এখন তো যে কেউ ইচ্ছা করলে আর ওই নাগরিক দলের কথা বলতে পারবেন না। এখন তো সরকারের কোনো বাহাদুর আর জাতীয় নাগরিক পার্টির পক্ষে কথা বলতে পারবেন না। এটা কি বুঝেন না? আর তো এতদিন বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষে সব কথা বলেছেন, এখন বৈষম্য বিরোধী আন্দোলনকারী আর কেউ নাই। এখন দুইটা অংশ হয়ে গেছে, একটা ছাত্র দল, ছাত্র সংগঠন হয়ে গেছে, তারা রাজনৈতিক দল, ছাত্র সংগঠন, তারা বৈষম্য বিরোধী পক্ষে না বিপক্ষে আমরা জানি না, পক্ষে বলার কোনো দাবি করার এখন কোনো অধিকার তাদের নাই। আবার জাতীয় নাগরিক পার্টি না কি বলছেন, সেই পার্টি করার পরে রাজনৈতিক দল হয়ে গেছে, সেই রাজনৈতিক দলের পক্ষে সরকারের কথা বলার অধিকার আর নাই। সরকার যদি কথা বলে তাহলে আমার মনে হয় সবাই তার টুটি চেপে ধরবে, সবাই বসে আছে একটি শব্দ যদি ওই রাজনৈতিক দলের পক্ষে করে। কারণ রাজনৈতিক দল তো এত বাংলাদেশে আছে, এখানে আরেকটা আসলো না, কয়টা আসলো আপনি জানেন যে বিপ্লবের পরেও 4-5টা রাজনৈতিক দল হয়েছে। এটা লেটেস্ট বলতে কোনো কথা নেই, আবার আসছে নিউ মডেল আরেকটা আসবে, আরো দেখবেন 2-4 মাসের মধ্যে আরো কয়েকটা রাজনৈতিক দল আসতেছে। কাজেই সরকারের পক্ষে এখন আর এই নাগরিকদের পক্ষে যাওয়ার আর সুযোগ নেই। কাজে এরা নিজেরাই কিন্তু নিজের অবস্থাটাকে জটিল করে ফেলছে। আমি একটু জটিল প্রশ্ন করি আরেকটি, সেটি হচ্ছে যে অনেকেই সন্দেহ করছে যে এই সরকারের পক্ষে ডক্টর মোহাম্মদ ইউনূস নেতৃত্বে যে অন্তর্বর্তী সরকার, তাদের পক্ষে একটি সুন্দর নিরপেক্ষ নির্বাচন আয়োজন যেহেতু সম্ভব না, এর আগেই এই সরকারের অবয়বটি পরিবর্তন হয়ে যেতে পারে, নতুন করে সেই 1-11 মতো কোনো একটি সরকার আসতে পারে যেখানে সেনাবাহিনী আরো প্রকাশ্যে এসে তাদের নিয়ন্ত্রণে বা তাদের আয়োজনে একটি নির্বাচন হতে পারে। এরকম শঙ্কা অথবা সম্ভাবনা আপনি কি দেখেন? আমি দেখি না এবং দেখতে চাইও না। আমি মনে করি এতে সমস্যার সমাধান হবে না। যদি এরকম কেউ কিছু করতে চায়, ইথিওপিয়ান কিছু করতে চায়, সামরিক শাসন জারি করতে চায় বা কড়াকড়ি সরকার করতে চায়, লাভ হবে না। কড়াকড়ি করে দেশ শাসন করে বেশি দিন টিকে থাকা যায় না, সাময়িক হয়তো হতে পারে, কিন্তু সেই সময়টা চলে গেছে। এখন এই অবস্থায় কোন রকম সেনা শাসন বলেন বা আরো বিপ্লবী শাসন বলেন হবে না। একটা সুযোগ ছিল বিপ্লবী সরকার গঠন করার, সেই সবই চলে গেছে। শেষ সুযোগটা নষ্ট হয়ে গেল এই নতুন একটা রাজনৈতিক দল করার পরে। রাজনৈতিক দল করার পরে তখন আর বিপ্লব হতে পারবে না, তারা তো বিপ্লবের পক্ষে যেতে পারবে না। এখন তো বিপ্লবটা দলীয় রাজনৈতিক দলের অংশ হবে না, বিপ্লব হবে সারা জনগণের পক্ষে। আমি যেটা মনে করি, আপনার প্রশ্নের পরিপ্রেক্ষিতে মনে করি, আমাদের সেদিকে না হেঁটে আমাদের উচিত, পৃথিবী দেখেন যত বড় সমস্যার সমাধান হয়েছে রাজনৈতিক গোল টেবিল আলোচনা। আপনি 200 বছর লাগছে, আমেরিকানরা যুদ্ধ করেছে, গন্ডগোল করেছে, মারামারি কাটাকাটি করেছে, সমাধান হয় নাই। সমাধান কিন্তু হয়েছে তাদের আলোচনার টেবিলে। আপনি দেখেন ভিয়েতনাম আমেরিকান যুদ্ধ কিন্তু সমাপ্তি হয় নাই, সমাপ্তি হচ্ছে আলোচনার মাধ্যমে, যুদ্ধ করে হয় নাই। দেখেন ইউক্রেন রাশিয়ার যুদ্ধ কিন্তু সমাপ্ত হয় না এখনো, সেটি যাচ্ছে আলোচনার দিকে। আলোচনা আজ হোক কাল হোক হবে, আলোচনার পথ যাচ্ছে। আপনি দেখেন গাজার সমস্যার সমাধান কিন্তু যুদ্ধ করে হয় নাই, 48 লক্ষ লোক নিহত হয়েছে, মারা গেছে, মানুষ ধ্বংস হয়ে গেছে, সমস্ত সভ্যতা ধ্বংস হয়ে গেছে, সমাধান এখনো আসে নাই। কিন্তু সেই সমাধান রাজনৈতিকভাবে করার চেষ্টা করা হচ্ছে, আলোচনার মাধ্যমে করার চেষ্টা করছে। তাই আমি মনে করি আজকে আমাদের উস্কায় না, যে জাতিসংঘ উস্কায় দিচ্ছে আমাদেরকে বারবার। কেন উস্কায় দিচ্ছে? কারণ তারা রোহিঙ্গা ইস্যুটাতে বাংলাদেশের কে ব্যবহার করতে চায়। তারা কদিন পরে পরে কি জুলাই বিপ্লবের রিপোর্ট দিতে যাচ্ছে। তবে জুলাই বিপ্লবের রিপোর্ট দেওয়ার আগে তুমি গাজার রিপোর্ট দাও না কেন? গাজায় কি হচ্ছে রিপোর্টটা দাও না কেন? রাশিয়ার কি করছে ইউক্রেনে সেই রিপোর্ট দাও না কেন? তুমি এখানে দেখতেছো যে তুমি গাজার রিপোর্টটা দাও আগে। গাজার রিপোর্টে গাজার ইসরায়েল, এই যে আজকে রোজার মধ্যে ইসরায়েল আজকে ওই মানুষের জন্য রিলিফ দেওয়া বন্ধ করে দিচ্ছে, এই রোজার মধ্যে বন্ধ করে দিচ্ছে। কই সেটার জন্য জাতিসংঘ কেন প্রস্তাব দিচ্ছে না? সেটার জন্য জাতিসংঘ কেন চাপ দিচ্ছে না? সে তো আমেরিকানরা চাপ দিচ্ছে, ট্রাম্পকে তো আমি ধন্যবাদ জানাবো, সে তো চাপ দিচ্ছে, কিন্তু জাতিসংঘ চাপ দিচ্ছে না কেন? আবার এখানে বাংলাদেশের ফাজলামি করতেছে কি আমরা রিপোর্ট তৈরি করবো, আর তুমি রিপোর্ট তৈরি করা কেন?
তুমি সরকারের বিরুদ্ধে বলো, সরকারকে বলবা, সরকারকে বলো ব্যবস্থা নিতে, সরকারকে বলো ক্ষমতা থাকলে শেখ হাসিনাকে আইন নিয়ে বিচার করো। এতগুলো মানুষ যা নিহত হলো, জাতিসংঘ তো বিপ্লবের পক্ষে যেতে পারে না, জাতিসংঘ তো বিপ্লবের পক্ষে যেতে পারে না, এটা পরিষ্কার করতে হবে। জাতিসংঘ বিপ্লবীদের পক্ষে না, আবার হাসিনা সরকারের বিপক্ষে না। কারণ জাতিসংঘের রোল তো এখানে বিপ্লবীদের পক্ষে নেওয়া না। কাজে এখানে জাতিসংঘ যে কাজটা করতেছে সেই কাজটা কি অন্যায় হচ্ছে না? এটা আমরা খুব বাহাবা দিচ্ছি, জাতিসংঘ রিপোর্ট দিবে। তুমি কেন পক্ষ নিচ্ছ বিপ্লবের? কালকে বিপ্লবটা উল্টো হয়ে যেতে পারে, তখন কি করবা? কালকে একটা প্রতি বিপ্লব হয়ে যেতে পারে, তখন কি করবা? তখন তুমি কোন দিয়ে যাবা? জাতিসংঘ? তুমি জাতিসংঘ তুমি একটা পক্ষ নিতে পারো না, যেতে পারো না। তুমি জনগণের পক্ষে থাকবা, জনগণের যদি ক্ষতি হয় দেখবা জনগণ মৃত্যু হয় নাই। এই যে এতগুলো পুলিশ মারা গেছে, জাতিসংঘ তার জবাব দিতে হবে না? এই পুলিশগুলোর কি এদের পরিবার নাই, এদের বাপ মা নাই, এদের ছেলে মেয়ে নাই, এদের সন্তান নাই? আর তারপর একটা যদি দেখেন, আপনি বললেন যে শিক্ষা শিক্ষা স্কুল কলেজে যারা মুক্তিযোদ্ধা কি বলছি জুলাই বিপ্লবে আহত নিহত হয়েছে তাদের অগ্রাধিকার দিতে হবে। আরে মারা গেছে ছাত্ররা, মারা গেছে ছাত্ররা, তো বাবা কি ভর্তি করবে এখন কলেজে? মারা গেছে তো ছাত্র, সে তো বিয়ে করে নাই, শাদী করে নাই, তার কি পরিবারে, তার পরিবার নাই, তার তো পরিবারে নাই। ছাত্র পরিবার কি হয়? ছাত্র পরিবার কবে থেকে হলো? ছাত্রের পরিবার কোথেকে আসলো? ছাত্রের পরিবার, ছাত্রের বাবা তো পরিবার না। আমরা তো দেখেছি এর আগে যে মারা গেছে তার ভাইকে চাকরি দেওয়া, তাই কিন্তু ভাইকে তো পরিবার না। ভাই হয়তো বিএনপি আওয়ামী লীগ করতে পারে, এমন আছে তো, বলেন, দেখাতে পারবো আমরা। জি আছে, কিন্তু আমরা তো দেখেছি স্নিগ্ধর ভাই মুগ্ধর ভাই স্নিগ্ধকে চাকরি দেওয়া হয়েছে। যেখানে আমাদের মারা গেছে ছাত্ররা, সেখানে ছাত্র মারা গেছে, ছাত্ররা বিপ্লব করেছে, ছাত্রদের পরিবার বলতে তো কেউ নাই, তো সে বিয়ে শাদী করে নাই, তার পরিবার কেমন হলো? তো পরিবার সংজ্ঞা বদলাতে হবে। আর পরিবার সংজ্ঞা বদলালে পরে কালকে বাংলাদেশ সরকারের কি অবস্থা হবে বলেন? এই যে আমি আমার পরিবার, আমার তো বাবা মা ভাই বোন আছে অনেক, আমি তো সিএমএইচ এর ট্রিটমেন্ট করাতে পারি না। ওদের পরিবার ডেফিনিশন যদি এক্সটেন্ড হয় তা করাতে পারবো, অনেক কিছু পড়াতে পারবো। এত সোজা না, সবকিছু আপনি ইচ্ছা মতো করে ফেললেন তা তো হবে না। আপনি পরিবার সংজ্ঞা বদলাইতে হবে তো আগে। আর পরিবার ছাত্রদের ভর্তি করাবেন, ওই আমি বুঝি না, যে ছেলে ছাত্র মারা গেছে, যে ছাত্র বিয়ে করে নাই, তার পরিবার করতে আসবে, তার বাবা মামাকে কলেজে ভর্তি হবে, তার মা কলেজে ভর্তি হবে, স্কুলে ভর্তি হবে, প্রাইমারি স্কুলে ভর্তি হবে, বলেন? হ্যাঁ, ভাতা দিতে পারেন, ভাতা দেন বাবা মামাকে। ভাই বোন তো উত্তরাধিকারী না, তাকে ভাতা দিবেন কেন? ভাই বোন তো উত্তরাধিকারী না, বাবা উত্তরাধিকারী হয় যদি মারা যায়, তা পাইতে পারে সম্পত্তি থাকলে, সেই সম্পত্তিটা সব মিলিয়ে এই অন্তর্বর্তী সরকার আমাদেরকে কোন দিকে নিয়ে যাচ্ছে, আমি যদি শেষ প্রশ্নটি করি, এবং সেই প্রশ্নে আমি তো মানে ধামাচাপা করে শুনি, আপনার প্রশ্নের উত্তর খুব সহজ সরল। তারা আমাদেরকে পতনের দিকে নিয়ে যাচ্ছে। আমরা একটা ডাউন হিলে আছি, আমরা একটা পতনের দিকে আছি। পুরো দেশটাকে সরকার আস্তে আস্তে পতনের দিকে নিয়ে যাচ্ছে। উই আর নট ক্লাইম্বিং, আমরা উপরে উঠতেছি না, আমরা ঢালু পাহাড়ে আস্তে আস্তে নিচে নামতেছি, আস্তে আস্তে নিচে পড়তেছি। এই ঢালু পাহাড়ে আমরা আছি এবং নিচের দিকে আস্তে আস্তে পড়তেছি। আমরা এখানে থামতে বলতে পারি নাই, এই সরকার থামাতে বলতে পারে না আমাদেরকে। আমরা এই ঢালু পাহাড়ে, আমরা নিচের নিম্নমুখী, আমরা আমাদের গতি নিম্নের দিকে। কাজে এই গতি থেকে আমাদের বাঁচতে হলে আমাদেরকে একটা জায়গায় আগে স্থিতি থাকতে হবে, আগে একটা জায়গায় এসে দাঁড়াতে হবে। এই জন্য আমি বলছি সর্বদলীয় একটি গোল টেবিল রাখেন, একদিনের জন্য না, 2 দিন 3 দিন 5 দিন 7 দিন বেশি বসেন, বসে বের করেন। 3টা বিষয় রাজনীতি ঐক্য এখন অতি প্রয়োজন। একটি হলো শাসন ব্যবস্থায় সকল দল সহযোগিতা করবে এবং রাজনৈতিক মতবাদ থাকতে হবে, সেখানে প্রশাসনিক আমলাদের দৌরাত্ম্য থাকতে পারবে না। ডিসিএসপিদের দেশ চালানো যাবে না, টিওনো ওসিদের দেশ চালানো যাবে না। এটা শেখ হাসিনা চেষ্টা করে গেছে, 14 বছর ক্ষমতায় ছিল তাদেরকে দিয়ে, এটা থাকতে দেওয়া যাবে না। রাজনৈতিক ক্ষমতায়ন আনতে হবে। 2 নম্বর, সকল রাজনৈতিক দলগুলো এসে সারা বাংলাদেশের চাঁদাবাজি বন্ধ করার জন্য ঐক্যমতে আসতে হবে।
কোনো রাজনৈতিক দলের নেতা কর্মীরা যেন কোনো প্রকার চাঁদাবাজি দখলবাজি করতে না পারে, তার জন্য ঐক্যমতে আসতে হবে রাজনৈতিক দলগুলোকে। রাজনৈতিক দলগুলো তাদের চাঁদাবাজি, ইফতার পার্টি হচ্ছে, অবিলম্বে সকল ইফতার পার্টি বন্ধ করা উচিত। ইফতার পার্টির নামে যে হারে চাঁদাবাজি হচ্ছে বলেন, এই যে আপনারা যে আজকে পত্রপত্রিকা চালান চাঁদাবাজির মাধ্যমে, বলেন আপনাকে দেখেন 80% সাংবাদিকরা দেখেন বসে আছে ওই রাজুক ভবনে, না হলে সিটি কর্পোরেশন ভবনে, নাহলে ব্যাংকের এমডি মহলে, কি ওনারা স্মরণিকা বাড়ি করবেন, কি বাড়ি করবেন, এই রোজার এটা বাড়ি করবেন, চা দেওয়া। এগুলা বন্ধ করতে হবে, একদম বন্ধ করতে হবে। কারো পরের টাকা দিয়ে আপনি পত্রিকা বের করতে পারবেন না, নিজের টাকা দিয়ে বের করেন। কারো পরের টাকা দিয়ে কোনো অনুষ্ঠান করতে পারবেন না, নিজের টাকা দিয়ে করতে হবে। ইফতার পার্টি দিতে হলে নিজের টাকা দিয়ে করতে হবে, কারো কাছ থেকে এক নিতে পারবেন না। আপনি যা কিছু তৈরি করেন নিজের টাকা দিয়ে করতে হবে। পরের টাকা দিয়ে পদ্মারি করবেন, চাঁদাবাজি করবেন, এনজিও টাইপ হবে না। এই রাজনীতির নামে এখন এই এনজিওরা যেমন চাঁদাবাজি করে, এনজিও করে বন্ধ করতে হবে। এই মৌলবীরা যেমন ঘরে 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 ঘুরে বা জাকাত ফান্ড জোগাড় করে দেওয়া তারা চালায়, এগুলো বন্ধ করতে হবে। এটার জন্য রাজনৈতিক ঐক্যমত দরকার। রাজনৈতিক দলগুলোকে ঐক্যমতে আসতে হবে যে তারা রাজনৈতিক কর্মকাণ্ডে এইভাবে তাদের নেতা কর্মীদের বাইরে কোনো ফান্ড তারা নিতে পারবে না। কোনো ব্যবসায়ীর কাছ থেকে কোনো রাজনৈতিক দল চাঁদা নিতে পারবে না। এই চাঁদা নেওয়ার মানে তারা কি হচ্ছে, সমস্ত বড় বড় আকাম কুকাম গুলা করে। আজকে যে তেলের দাম, 3টা মাত্র কোম্পানি তেল রেকর্ডিং করে। ওই যেটি শুরুতেই বলছিলেন যে আমাদের বাজার ব্যবস্থাও এই সরকার ঠিক করতে পারছে না। কোম্পানিকে আপনি কেন বিপ্লবে বলেন না, তোমরা গত 14 বছর যত কোটি কোটি টাকা কামাইছো তার এক বছর বিনা পয়সা তেল বিক্রি করলেও সে এত লস তোমাদের হবে না, 1 টাকা যাবে না। আপনি বলছিলেন যে আমাদের এই পতন থামাতে 3টি বিষয়ের দরকার, 2টি বললেন, আরেকটি কি? আর থার্ড যেটা বলেছি সেটা হচ্ছে আমাদের দেশের ছাত্র যুবদেরকে সৎ পথে শিক্ষিত করে গড়ে তুলতে হবে। আমাদের শিক্ষার মানটাকে সৎ শিক্ষিত করতে হবে। আমাদের শিক্ষায় সততা নাই, শিক্ষায় পরীক্ষা পাস, অসৎ পন্থা, এখানে শিক্ষা নাই। আপনি এআই যুগ আসছে, এআই যুগ আসছে। আমি একটা প্রজেক্ট ফিজিবিলিটি করার জন্য আমি একজন ইঞ্জিনিয়ারের কাছে গেছিলাম, সে আমার কাছ থেকে 1 কোটি টাকা চেয়েছে যে এই ফিজিবিলিটি করে দেবে। আমি গত 8 দিনে শুধু এআই এর সাহায্যে আমি পুরো প্রজেক্টটা কমপ্লিট করছি, এন্টার বিওকিউ সহ 500 কোটি টাকার একটা প্রজেক্ট শুধু এআই এর মাধ্যমে। আর কিছু লোকের প্রয়োজন নাই। এআই আপনাদের সবাই খেয়ে ফেলতেছে, কাজে সৎ শিক্ষক যদি শিক্ষা না দেন এআই এর কাছে আপনারা হেরে যাবেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কাছে হেরে যাবেন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি করতে পারে এটা আমাদের ধারণা নাই, এটা এলন মাস্ক দেখাই দিয়েছে, সারা আমেরিকাকে হতভম্ব করে দিয়েছে যে তার কাছে তথ্য আছে, তার কাছে তথ্য আছে, এলন মাস্কের কাছে, তার কাছে সারা আমেরিকার কারোর কাছে নাই। বলেন। আপনি যেটি বলছিলেন যে আমাদের যে পতন হচ্ছে সেই পতন থেকে পতন রোধ করতে হলে আমাদেরকে অতি দ্রুত এই অন্তর্বর্তী সরকারকে সকল রাজনৈতিক দল নিয়ে একাধিকবার বৈঠক করতে হবে, একমত হতে হবে দ্রুত কিভাবে রাজনীতিবিদদের কাছে ক্ষমতা দেয়া যায়। 2 হচ্ছে রাজনৈতিক দলগুলির চাঁদাবাজি বন্ধ করার জন্য তাদের মধ্যে ঐকমত হতে হবে, এবং 3 নম্বর হচ্ছে গুণগত শিক্ষার মান বাড়াতে হবে। অর্থাৎ শিক্ষার যে বর্তমান অবস্থা তা দিয়ে হবে না, শিক্ষার গুণগত মান বাড়াতে হবে। এই 3টি হচ্ছে আপনি জোর দিতে চাইছেন যদি আমাদের পতন আমরা রোধ করতে চাই। আক্তার ভাই, জি আমি আমরা সংঘাত থেকে বেরিয়ে আসতে পারবো। আক্তার ভাই, আমাদেরকে আজকে আপনি অনেকক্ষণ সময় দিয়েছেন একা, এই জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা এবং বিশেষ ধন্যবাদ জানাচ্ছি। আগামীতে অন্য কোনো ইস্যুতেও আপনাকে পাবো বলে আমরা আশা রাখি। আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি, আমরা দর্শকের কাছ থেকেও বিদায় নেব। সুপ্রিয় দর্শক, এই ঢাকা টাইমসের মিঠে করা প্রচার হয় রাত 10টায়, দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি। সুস্থ থাকুন, ভালো থাকুন।